আপনাকে সব বুঝিয়ে বলবো, আগে রথযাত্রাটা শুভভাবে হয়ে যাক, আমি বাড়ি ফিরে আপনাকে সব বলবো। রথযাত্রা? রথযাত্রা কি করে হবে রায়মশাই? আমি বলছি ওই মেয়ে কিছুতেই রথের রশি স্পর্শ করতে পারবে না। ও যদি রথের রশি স্পর্শ করে তাহলে রথের রশি অপবিত্র হয়ে যাবে। কিন্তু তার অপরাধটা কি? আপনি প্রেতাত্মা বললেই তো সে প্রেতাত্মা হয়ে যায় না। বাচস্পতি মশাই, এই নতুন বউ আমাদের সঙ্গে দিনের পর দিন থেকেছে, কই সন্দেহ করার মতো তো কিচ্ছু পাইনি। তাছাড়া আমাদের সঙ্গে পুজো আচ্ছাও করেছে। আপনি বলুন না, আপনার নিজের বুদ্ধি বিবেচনায় বলুন, একটা ভূত হলে কখনো পুজো আচ্ছা করতে পারে? আমি আমি কিন্তু শুনেছি এই সমস্ত অপদেবতারা প্রথম খুব ভালো ভালো কাজকর্ম করে, তারপর সবাই যখন ওকে বিশ্বাস করে তখন একে একে ঘাড় মোটকে রক্ত খায়। এই তো চিতেগুড়িতে আমার ননদের ভাজের পিস্তুত বোনের। থাক, তোমাকে আর ওই সম্পর্কের সাত কাউন শোনাতে হবে না। অত তর্ক বিতর্কের দরকার নেই রায়মশাই, আগে ফয়সালা করতে হবে ওই বউ মৃত না জীবিত। ওই বউ যদি ফয়সালার আগে রশি স্পর্শ করে তাহলে গ্রামের কেউ কেউ ওই রশি স্পর্শ করবে না। এই ভয়টাই আমি পাচ্ছিলাম, প্রফুল্ল দিদিকে এরা সহজে মেনে নিতে পারবে না। এখন এই যদি জানতে পারে দিদি দেবী চৌধুরানী, তখন কি হবে? আমি তো কিছুই বলতে পারছি না, কারণ একমাত্র আমি যে ওর মুখ দেখেও চুপ করেছিলাম। প্রফুল্ল মানুষ নয়, আমাদের সবার চেয়ে আরো বড় মনের মানুষ। কিন্তু এখন সবার সামনে আমি কোনো কথা বললেই বিতর্ক বাড়বে। না, আমার এখন কিছু না বলাই ভালো বোধ হয়। আপনারা দয়া করে রথযাত্রা সম্পূর্ণ না করে চলে যাবেন না। রথযাত্রা সম্পূর্ণ না হলে নীলাদ্রিনাথ অসন্তুষ্ট হবেন। আমি না হয় রথের রশি স্পর্শ করব না। আপনারা দয়া করে রথযাত্রা বন্ধ করবেন না, তা সম্পূর্ণ করুন। তারপর আমার ভাগ্যে জগন্নাথ প্রভু যা লিখেছেন তাই হবে। টানো টানো, সবাই রথ টানো। হয়েছে বাপু, হয়েছে হয়েছে হয়েছে, তোমাদের দৌড় খুব বোঝা গেছে। তোমাদের আর এই রথ টানার কোনো ক্ষমতা নেই, তোমরা ক্ষমা দাও এবার। আরে বাপু, জগন্নাথ দেব রুষ্ট হয়েছেন তোমাদের এই অন্যায় বিধানে, রথ টানছে। দা ঠাকুর, তুমি একবার বলো তো তোমার বড় বউকে এই রথের দড়ি ধরে টানতে। আরে বাপু, আমি বলছি। ওরে ও বড়নাথ বউ, তুই টান না মা, একবার টান, দেখ না জগন্নাথের ইচ্ছেটা কি, দেখ একবার, দেখ, টান, যা যা। আমিও টানবো। চলো মা।
আমার আর এখানে থাকা উচিত নয়। একটা ঘোর অশান্তির মোকাবিলা করতে হবে বুঝতে পেরেছি। অশান্তির বীজটা গোড়াতেই মরতে হবে। বলছিলাম একবার আমার ওখানে আসুন তো। তুমি এখন বাড়ি চলো গিন্নি, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। কি হলো প্রফুল্ল, তোমার চোখে জল কেন? তোমার চোখের জল দেখতে আমার একটুও ভালো লাগে না। আর তার উপর আজ এই আনন্দের দিনে নিজেকে বড় অপরাধী বলে মনে হচ্ছে। কিছুতে আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। মাকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না। এই সামান্য ব্যাপারে তুমি মন খারাপ করে বসে আছো? আরে বাবা, তুমি কি ওই সারা জীবন অত বড় ঘোমটার আড়ালে নিজের মুখ ঢেকে রাখবে? এক না একদিন তো তোমাকে নিজের মুখ দেখাতেই হতো। সে নয় আজ হলো, ভালোই তো। না, ভালো নয়, ভালো নয়। আমার আরো সাবধান হওয়া উচিত ছিল। আচ্ছা প্রফুল্ল, একটা কথা বলো তো, কোনটা আগে, নিজের মুখ ঢেকে রাখা নাকি বিনাকে অত বড় বিপদ থেকে রক্ষা করা? তুমি যা করেছো একদম ঠিক করেছো। আরে কাউকে বাঁচানোর সময় কি নিজের উপর নজর রাখার অত সময় থাকে? ভাবছো মা রাগ করবে কি না? মা তো নিজেই সামনে ছিল। মা তো দেখেছে যে তুমি কত বড় ঝুঁকি নিয়েছো বিনাকে উদ্ধার করবার জন্য। মা কিচ্ছু বলবেন না, আমি বলছি তো। মা যদি কিছু নাও মনে করেন, তাহলেও কি সমাজপতিরা ছেড়ে দেবেন? তারা এই নিয়ে ঘোর পাকাবেন। দেখবেন, আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারছি। এটা তোমার অকারণ চিন্তা প্রফুল্ল। দেখলে তো বাচস্পতি মশাইরা কোনো প্রশ্নই তুললেন না, ওরা তো দিব্যি রথ নিয়ে চলে গেলেন। কোনো অশান্তি হলো? এটা ঝড়ের আগের পূর্বাভাস। বাচস্পতি মশাইরা এটা নিয়ে আলোচনা করবেন। তাদের ইন্ধন দেওয়ার লোক আছে। গ্রামে এমন কিছু ঘটনা ঘটলে ঘোট পাকাবার লোকের অভাব হয় না। করুক না, যত ইচ্ছে আলোচনা করুক, তাতে আমাদের কি এসে যায়? এসে যায়। এরপরে প্রশ্ন উঠবে, আমি এতদিন কোথায় ছিলাম, কি করছিলাম, এইসব। উঠুক না, যা ইচ্ছে প্রশ্ন করুক সকলে। সব প্রশ্নের কি আমাদের উত্তর দিতে হবে নাকি? তুমি ভুলে যাচ্ছ প্রফুল্ল যে আমরা ভূতনাথ গ্রামের জমিদার। জমিদারও সমাজের ঊর্ধ্বে নয়। সমাজের চাপ আসবেই। পারবেন, পারবেন তখন সেসব সামলাতে।